ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগত 10 মিনিট স্কুলের এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসে। আমরা পড়ছিলাম আমাদের ইউনিট 10 ড্রিমস নিয়ে বা স্বপ্ন নিয়ে। এর লেসন 4 নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই লেসন 4 এর টাইটেলটা হলো দে হ্যাড ড্রিমস পার্ট 2। পার্ট 1 এ আমরা প্রীতিলতা ওয়াদ্দেদারের স্বপ্ন সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা আরেকজনের স্বপ্ন সম্পর্কে জানবো, আরেকজন ব্যক্তিত্বের পরিচয় জানবো এবং তিনি কি স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন পূরণ করার জন্য তিনি কি কি করেছিলেন সেটা সম্পর্কে আমরা জানবো। মূল আলোচনায় যাবার আগে তোমাদেরকে আমি আমার পরিচয় আবার একটু দিয়ে নিই। আমি আছি তোমাদের সাথে অনামিকা, তোমাদের ইনস্ট্রাক্টর। আমাদের আলোচনায় যাবার আগে আমরা এই ছবিটা একবার দেখে নিই। আমাদেরকে বলেছে, দেখো কি, লুক অ্যাট দ্য পিকচার, তোমাদেরকে ছবিটা দেখতে বলেছে এবং বলছে হি ইজ এ গ্রেট সন অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের একজন খুবই মহান ছেলে বা পুত্র। হু ইজ হি? তিনি কে? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম? তুমি কি তাকে চেনো বা তাকে চিনলে তার ব্যাপারে কি কি জানো সেটা সম্পর্কে তোমাদেরকে বলতে বলেছে এবং তার সম্পর্কে জানার জন্য আমাদেরকে টেক্সটটা পড়তে বলেছে। রিড দ্য টেক্সট, আমাদেরকে টেক্সটটা পড়েই তার সম্পর্কে জানতে হবে। চলো আমরা তাহলে টেক্সটটা পড়ি। উপরে যে ব্যক্তিটার ছবি দেখেছিলাম তার নাম জহির রায়হান। আমরা কারা কারা জহির রায়হানের নাম শুনেছি তারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। চলো আমরা টেক্সটটা পড়া শুরু করি। Zohir Raihan was one of the most talented filmmakers in Bangladesh. Zohir Raihan বাংলাদেশের অন্যতম মেধাবী একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন। He was born on 19 August 1935 in the village মজুপুর in Feni district. তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি ফেনী জেলার মজুপুর গ্রামে 1935 সালের 19 আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। He was an active worker of the language movement. তিনি একজন সক্রিয় কর্মী ছিলেন। কোথাকার? যখন ভাষা আন্দোলন হয়েছিল তখন তিনি খুবই সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন, সেখানে কাজ করেছেন বা কর্মী ছিলেন। He was one of the 10 students to go out in a procession on 21st February 1952 despite a ban on such activities imposed by the authorities. বলছে তিনি সেই 10 জন ছাত্রের মধ্যে একজন ছিলেন যিনি 21শে ফেব্রুয়ারি 1952 সালে কর্তৃপক্ষের দ্বারা আরোপিত একটা নিষেধাজ্ঞা, একটা ব্যান সত্ত্বেও তিনি একটা মিছিলে, প্রসেশন মানে এখানে মিছিল, এই মিছিলে যোগদান করেছিলেন। অ্যাজ এ রেজাল্ট, ফলাফলস্বরূপ, হি অ্যান্ড মেনি আদার্স ওয়ার অ্যারেস্টেড অ্যান্ড টেকেন টু প্রিজন। তিনি এবং তার সাথে আরো অনেককে গ্রেফতার করা হয়েছিল এবং জেলে পাঠানো হয়েছিল। রায়হান ওয়াজ also present at the historical meeting of Amtola on 21st February 1952. তিনি কোথায় উপস্থিত ছিলেন? তিনি 1952 সালে 21শে ফেব্রুয়ারি আমতলায় অনুষ্ঠিত একটা ঐতিহাসিক সভা, সেটাতে উপস্থিত ছিলেন। He also took part in the mass movement of 1969. আমরা নিশ্চয়ই 69 গণ অভ্যুত্থানের কথা অনেকেই শুনেছি। তিনি কিন্তু ওই 69 গণ অভ্যুত্থানেও অংশগ্রহণ করেছিলেন। In 1971, 1971 সালে he joined the Liberation War. মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। All through his life, তার সারা জীবনব্যাপী জহির রায়হান dreamt of a democratic society. তিনি কিসের স্বপ্ন দেখতেন? তিনি স্বপ্ন দেখতেন একটা গণতান্ত্রিক সমাজে, সোসাইটি দ্যাট would ensure freedom of speech, যে সমাজে কথা বলার স্বাধীনতা থাকবে। He had many dreams about our film industry too. তিনি আমাদের যে চলচ্চিত্র সংস্থা সেটার বিষয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন। He made a legendary film, জীবন থেকে নেয়া। তিনি একটা জীবন থেকে নেয়া নামে একটা ফিল্ম বানিয়েছিলেন, একটা চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। সেই চলচ্চিত্রটা কিসের উপরে বেস করে করা হয়েছিল? দেখো, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। 1952 সালে যে ভাষা আন্দোলন ছিল, সেই ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে এই জীবন থেকে নেয়া মুভিটা তিনি বানিয়েছিলেন। It was a protest. এটা একটা প্রতিবাদ ছিল কাদের বিরুদ্ধে? এগেইনস্ট দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট দেন রুলিং আওয়ার কান্ট্রি। আমাদের দেশকে তখনকার সময় শাসনকারী স্বৈরাচারী যে শাসকরা ছিলেন, পাকিস্তানি শাসকরা, তাদের এগেইনস্টে জীবন থেকে নেয়া চলচ্চিত্রটা নির্মাণ করেছিলেন তিনি। দ্য ফ্যামিলি পোর্ট্রেইড ইন দ্যাট ফিল্ম, ওই চলচ্চিত্রে যে পরিবারটিকে দেখানো হয়েছিল সেটা সিম্বলিক্যালি রিপ্রেজেন্টেড ইস্ট পাকিস্তান। সেই পরিবারটি ছিল পূর্ব পাকিস্তানের একটি প্রতীকী। The family was ruled by an autocrat. ওই পরিবারটি একজন স্বৈরাচারী দ্বারা শাসিত হতে থাকে। Who had to go to prison for her conspiracy. ষড়যন্ত্রের জন্য এই যে ব্যক্তিটির কথা এখানে বলা হয়েছে অটোক্রেট, এই অটোক্রেটের ষড়যন্ত্রের জন্য তিনি পরবর্তীতে জেলে যান। During the Liberation War in 1971, 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময়
এই চলচ্চিত্রটি কোথায়? দ্য ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ। এই চলচ্চিত্রটি বাংলাদেশের বাহিরেও দেখানো হয়েছিল। সেলিব্রেটেড ফিল্ম মেকার্স, প্রসিদ্ধ, এখানে সেলিব্রেটেড মানে প্রসিদ্ধ যারা ছিলেন, যারা খুবই নোন ফেস ছিলেন, ফিল্ম মেকার ছিলেন, যেমন সত্যজিৎ রয়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক, তারা হচ্ছে এই ফিল্মটাকে অনেক প্রশংসা করেছিলেন, এই চলচ্চিত্রটাকে খুবই প্রশংসা করেন পরবর্তীতে। রায়হান গেভ অল দ্য মানি দ্য ফিল্ম মেড টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট। চলচ্চিত্র থেকে আয়কৃত যে টাকাটা ছিল বা যে অর্থটা ছিল সেটা রায়হান ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট বা মুক্তিযোদ্ধাদের যে ট্রাস্টটা ছিল সেটাতে জমা করে দেন। বিসাইডস, পাশাপাশি হিজ গ্রেট ডকুমেন্টারি অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস, পাকিস্তানি শাসকদের স্বৈরতন্ত্র বা তাদের যে অত্যাচারী মনোভাব ছিল সেটার উপর বেস করে একটা ডকুমেন্টারি বা একটা প্রামাণ্যচিত্র তিনি বানিয়েছিলেন যার নাম স্টপ জেনোসাইড। সেটা পরবর্তীতে হেল্পড ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার। সেটা পরবর্তীতে বৈশ্বিক মতামত গঠনে, মানে পাকিস্তানি শাসকদের বিপরীতে বৈশ্বিক মতামত গঠনে সাহায্য করেছিল। অন 30 ডিসেম্বর 1971, 1971 সালে 30 ডিসেম্বর, someone informed Raihan about an address somewhere at Mirpur where he might find his brother, the famous writer Shahidullah Kaiser, who had gone missing from 14 December 1971. বলছে কেউ একজন রায়হানকে মিরপুরের একটা ঠিকানা সম্পর্কে জানালো যেখানে তিনি তার ভাই, যিনি হারিয়ে গিয়েছিলেন 14 ডিসেম্বর 1971 সালে, তাকে খুঁজে পেতে পারেন, সেরকম একটা ঠিকানার কথা রায়হানকে জানানো হয়। 14 ডিসেম্বর হচ্ছে আমাদের দেশে বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়, কারণ এই দিনে পাকিস্তানি শাসকরা অনেক বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল আমাদের দেশকে মেধাশূন্য করার লক্ষ্যে, এবং শহীদুল্লাহ কায়সার তেমনই একজন বুদ্ধিজীবী ছিলেন যাকে এই দিনে হত্যা করা হয়। তাকে খুঁজতেই হচ্ছে রায়হান সেদিন বের হন। কায়সার ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড কিল্ড বাই দ্য পাকিস্তানি আর্মি। ক্যাপচার্ড বলতে এখানে ধৃত হন বা তাকে ধরা হয়েছিল পাকিস্তানি আর্মি দ্বারা এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয়। অ্যান্ড দ্য লোকাল কোলাবোরেটর্স, এখানে কোলাবোরেটর্স বলতে হচ্ছে তখনকার যে দালালরা ছিল, পাকিস্তানি দালালরা ছিল স্থানীয় দালালরা, যাদেরকে আমরা রাজাকার হিসেবে চিনি, তাদের দ্বারা হচ্ছে কায়সার ধৃত হন এবং নিহত হন ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার। যুদ্ধের শেষের দিকে তাকে হচ্ছে হত্যা করা হয়। অ্যাকর্ডিংলি বলতে এখানে বোঝাচ্ছে যে এই কারণে রায়হান লেফট হোম টু গেট হিজ ব্রাদার ব্যাক বাট হি নেভার রিটার্ন। রায়হান তার ভাইকে ফিরে পাওয়ার জন্য বাসা ত্যাগ করলেন, কিন্তু পরবর্তীতে তাকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়, তিনি আর কখনো ফিরে আসেননি। জহির রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিলড, তার স্বপ্ন পূরণ হয়েছিল। তিনি যে স্বপ্ন দেখেছিলেন একটা ডেমোক্রেটিক সোসাইটি, একটা গণতান্ত্রিক সমাজের, সেই স্বপ্নটা পূরণ হয়েছিল। He could see the emergence of an independent Bangladesh, though he did not get back his brother. তিনি একটি স্বাধীন বাংলাদেশের উত্থান, ইমার্জেন্স বলতে এখানে উত্থান বোঝাচ্ছে, উত্থান দেখতে পেয়েছিলেন, কিন্তু তিনি তার ভাইকে আর কোনোদিনও ফিরে পাননি। And it's a pity, এবং এই ব্যাপারটা খুবই দুঃখজনক, that this dreamer could not live to see his dream come true. দিস ড্রিমার মানে এই স্বপ্নদ্রষ্টা জহির রায়হানকে বোঝাচ্ছে, এই স্বপ্নদ্রষ্টা তার স্বপ্ন পূরণ হতে দেখার জন্য আর বেঁচে থাকতে পারেননি। এই ছিল আমাদের জহির রায়হান সম্পর্কে আলোচনা। এখন আমরা কিছু প্র্যাকটিস করার চেষ্টা করব। এই টেবিলটা তোমাদের বইয়ে দেওয়া আছে। সেকেন্ড রোতে যেই উত্তরগুলো আমি রেখেছি সেগুলো তোমাদের বইয়ে ব্ল্যাঙ্ক ছিল, আমি তোমাদেরকে উত্তরগুলো এখানে দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। এবার আমরা কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করার ট্রাই করব। প্রথমটা কি আছে? জহির রায়হান ইজ ফেমাস অ্যাজ, তিনি কি হিসেবে জনপ্রিয় ছিলেন? তিনি একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে জনপ্রিয় ছিলেন, তাই এটার অ্যান্সার হবে কি? জহির রায়হান ইজ ফেমাস অ্যাজ আ ফিল্ম মেকার। রায়হান ওয়াজ ইমপ্রিজনড, তাকে জেলে দেওয়া হয়েছিল বা তিনি কারাগারে ছিলেন, বিকজ হি ওয়েন্ট আউট ইন এ প্রসেশন, প্রসেশন মানে মিছিল বলেছিলাম, অন 21 ফেব্রুয়ারি 1952 ডিসপাইট আ ব্যান। তাকে কেন জেলে দেওয়া হয়েছিল? কারণ তিনি একটা নিষেধাজ্ঞা সত্ত্বেও মিছিলে বের হয়েছিলেন 21 ফেব্রুয়ারিতে। হি পার্টিসিপেটেড ইন বোথ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড লিবারেশন ওয়ার, দুইটাতেই কিন্তু পার্টিসিপেট করেছিলেন। ভাষা আন্দোলনেও তিনি ছিলেন এবং লিবারেশন ওয়ার মানে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ, সেখানেও তিনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন, তাই এটার অ্যান্সার হবে হি পার্টিসিপেটেড ইন বোথ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড লিবারেশন ওয়ার। জীবন থেকে নেয়া symbolizes the language movement of 1952, ভাষা আন্দোলনের যে বেসিক্স সেটার উপর ভিত্তি করে হচ্ছে এই জীবন থেকে নেয়াটা তিনি নির্মাণ করেছিলেন, যেখানে একটা পরিবারকে দেখানো হয়েছিল, সেই পরিবারটা হচ্ছে প্রতীকী ছিল ইস্ট পাকিস্তান মানে পূর্ব পাকিস্তানের, এবং সেই পরিবারটা শাসিত হতো একজন স্বৈরাচারী দ্বারা,
পরবর্তীতে সেই স্বৈরাচারী কিন্তু জেলে গিয়েছিলেন তার ষড়যন্ত্রের জন্য। হি ডোনেটেড মানি টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট। তার ফিল্ম থেকে যে টাকাটা আসতো বা যে অর্থটা তিনি পেয়েছিলেন সেই অর্থটা তিনি ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, মুক্তিযোদ্ধাদের যে ট্রাস্ট ছিল সেখানে তিনি ডোনেট করে দেন। হি ওয়ার্ক টু অর্গানাইজ। তিনি কি সমন্বয় করতে বা সংগঠন করতে কাজ করেছিলেন। বাই হিজ গ্রেট ডকুমেন্টারি স্টপ জেনোসাইড, তিনি ওয়ার্ল্ড সেন্টিমেন্ট এগেইনস্ট পাকিস্তানি অ্যাট্রোসিটিস, বৈশ্বিক মতামত কিসের এগেইনস্টে, পাকিস্তানি যে অপারেশন বা অ্যাট্রোসিটি ছিল, নির্মমতা ছিল, সেটার বিপক্ষে বৈশ্বিক মতামত নিতে তিনি এই স্টপ জেনোসাইডটা ক্রিয়েট করেছিলেন বা নির্মাণ করেছিলেন। হিজ ডিসঅ্যাপিয়ারেন্স ইজ এ গ্রেট, তিনি যে নিখোঁজ হয়েছিলেন সেটা আমাদের জন্য একটা খুবই বড় দুঃখজনক ব্যাপার। পিটি হি কুড নট সি হিজ ড্রিম কাম ট্রু। ব্যাপারটা কেন দুঃখজনক? কারণ তিনি এত সুন্দর একটা স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেই স্বপ্নটা পূরণ হতে তিনি দেখতে পারেননি। এই হচ্ছে গেল আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তোমাদের বই দুটো কোয়েশ্চেন দেওয়া আছে, ক্রিয়েটিভ কোয়েশ্চেন, সেগুলো একটু অ্যান্সার করার চেষ্টা করো। ওয়াই ইজ জহির রায়হান কনসিডার্ড এ ফ্রিডম ফাইটার তো হি ওয়াজ এ ফিল্ম মেকার? তিনি একজন চলচ্চিত্র নির্মাতা হওয়া সত্ত্বেও তাকে কেন একজন মুক্তিযোদ্ধার সম্মান দেওয়া হয়? কারণ জহির রায়হান is considered a freedom fighter though he was a filmmaker because in all his films, তার প্রতিটি ফিল্মে, তার প্রতিটি চলচ্চিত্রে he has depicted, তিনি প্রকাশ করেছেন strong revolt, কঠোর বিপ্লব প্রকাশ করেছেন বা কঠোর প্রতিবাদ প্রকাশ করেছেন against the Pakistani rulers, যে পাকিস্তানি স্বৈরশাসকরা ছিলেন তাদের বিপক্ষে তিনি strong revolt প্রকাশ করেছেন। He also participated in the language movement and liberation war directly, তিনি তার চলচ্চিত্র নির্মাণের পাশাপাশিও কিন্তু প্রত্যক্ষভাবে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলেন। হাউ ডাজ দ্য টাইটেল অফ দ্য লেসন ফিট দ্য স্টোরি অফ জহির রায়হান? বলছে যে আমাদের যে টাইটেলটা দে হ্যাড ড্রিমস, তাদের স্বপ্ন ছিল, সেটার সাথে জহির রায়হানের যে স্টোরিটা, যে গল্পটা, সেটা কিভাবে মিলে যাচ্ছে? কারণ জহির রায়হান কিন্তু স্বপ্ন দেখেছিলেন একটা গণতান্ত্রিক সোসাইটি, একটা সমাজে যেখানে তিনি কথা বলার স্বাধীনতা পাবেন, ফ্রিডম অফ স্পিচ থাকবে। তাই কিন্তু এই টাইটেলটা যেটা দে হ্যাড ড্রিমস তার সাথে মিলে যাচ্ছে। টাইটেল অফ দ্য লেসন ফিটস দ্য স্টোরি অফ জহির রায়হান বিকজ, কারণ হি ড্রিমড টু সি দ্য ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, তিনি দেখেছিলেন, তিনি স্বপ্ন দেখেছিলেন একটা স্বাধীন বাংলাদেশের, অ্যান্ড ট্রাই টু ফুলফিল হিজ ড্রিম, যুদ্ধ করার সহিত এই তার যে স্বপ্নটা ছিল সেটা পূরণ করার চেষ্টা করেছেন। এবার আমরা কিছু এমসিকিউ অ্যান্সার করার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে দ্য ওয়ার্ড অটোক্রেটিক। অটোক্রেটিক মানে আমরা পড়েছিলাম স্বৈরাচারী, মিনস ইন দ্য টেক্সট। এখন এখানে যে অপশনগুলো আছে সেগুলোর অর্থগুলো যদি আমরা একটু দেখি, ডিক্টেটোরিয়াল মানে হচ্ছে স্বৈরাচারী, ইলেক্টেড মানে হচ্ছে যাকে নির্বাচন করা হয়েছে, ফ্রি মানে মুক্ত, ইকুইটেবল মানে ন্যায্য। এখানে অটোক্রেটিক অ্যাডজেক্টিভটা কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল? পাকিস্তানি রুলারদের ক্ষেত্রে, এবং তারা ছিল স্বৈরাচারী। ডিক্টেটোরিয়ালের সাথে কিন্তু জিনিসটা মিলে যাচ্ছে, তাই আমাদের কারেক্ট অ্যান্সারটা হবে নাম্বার এ। দ্য ওয়ার্ড কনস্পিরেসি রিফার্স টু, কনস্পিরেসি ছিল হচ্ছে ষড়যন্ত্র, সেটার সাথে কি মিলে যাচ্ছে নিচের অপশনগুলো? ওয়ার মানে যুদ্ধ, প্লট মানে ষড়যন্ত্র, কলিশন মানে হচ্ছে সংঘর্ষ, লাভ মানে ভালোবাসা। এখানে কিন্তু ওয়ার্ডের সাথেও মিলছে না, কলিশনের সাথেও মিলছে না, লাভের সাথেও মিলছে না, মিলছে হচ্ছে প্লটের সাথে। তাহলে নাম্বার বিটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দ্য অ্যাবাভ টেক্সট ইজ অ্যাবাউট, বলছে যে উপরে যে টেক্সটটা দেওয়া আছে সেটা কি সম্পর্কে বলা আছে? প্রথমটা জহির রায়হানস কন্ট্রিবিউশন টু দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন 1952, জহির রায়হানস রোল ইন দ্য লিবারেশন ওয়ার, জহির রায়হানস লাইফ অ্যান্ড হিজ লাভ ফর হিজ মাদারল্যান্ড, নান অফ দ্য অ্যাবাভ। প্রথমটা যদি দেখি ভাষা আন্দোলনে তার অংশগ্রহণ, দ্বিতীয়টা হচ্ছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, এবং তৃতীয়টাতে বলা আছে যে তার জীবন এবং তার মাদারল্যান্ড বা তার মাতৃভূমির প্রতি যে তার ভালোবাসা, সেটার একটা ডিপিকশন এই গল্পটাতে দেখা গেছে। কিন্তু আমাদের প্রথম যে দুইটা অপশন আছে সেগুলো পার্শিয়ালি সত্য হলেও এই প্রথম দুইটা অপশনকে কিন্তু একত্র করছে নাম্বার সি, যেখানে তার জীবনে তিনি কোথায় কোথায় অংশগ্রহণ করেছিলেন, কিভাবে প্রতিবাদ করেছিলেন, এবং প্রতিবাদ এবং তার মাতৃভূমিকে ফ্রি করার জন্য, স্বাধীন করার জন্য তিনি কি কি করেছিলেন, প্রত্যেকটা কিন্তু এই নাম্বার সিটাতে চলে আসছে। তাই আমাদের এখানে একদম এক্সাক্ট কারেক্ট অ্যান্সারটা হবে নাম্বার সি। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ডেসক্রাইবস জহির রায়হান বেস্ট? সবচেয়ে কোন ওয়ার্ডটা সবচেয়ে বেশি হচ্ছে জহির রায়হানের সাথে যাচ্ছে? পোলাইট, ভদ্র, ক্রিয়েটিভ, সৃজনশীল, রেভলিউশনারি মানে বিপ্লবী, মেরিটোরিয়াস মানে হচ্ছে ট্যালেন্টেড বা মেধাবী। এখানে প্রত্যেকটার সাথেই কিন্তু জহির রায়হানকে ভালোভাবে রিলেট করা যায়, কিন্তু সবচেয়ে বেশি রিলেট করা যাচ্ছে রেভলিউশনারি। তার প্রত্যেকটা কাজে তিনি পাকিস্তানি রুলারদের বিপক্ষে বিপ্লব ঘোষণা করেছেন, বিপ্লব দেখিয়েছেন।
তাই এটাই হচ্ছে আমাদের সবচেয়ে এক্সাক্ট যে অ্যান্সারটা, সেটা নাম্বার সি। স্টপ জেনোসাইড। স্টপ জেনোসাইড কি ডিপিক্ট করছিল বা কি প্রকাশ করেছে? পাকিস্তানের রুলারদের বিপক্ষে পাকিস্তানের রুলারদের যে অ্যাট্রোসিটি ছিল বা তারা যে অপারেশন করতো বাঙালিদের উপরে, সেটা প্রকাশ করতেই কিন্তু এই স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্রটা তিনি নির্মাণ করেছিলেন। তাহলে এখানে আমাদের নাম্বার সিটাই হচ্ছে অ্যান্সার হবে। বাকি যে তিনটা অপশন আছে সেটা যদি আমরা একটু দেখি, ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র, তারা তো কখনোই গণতান্ত্রিক ছিল না। অটোক্রেসি মানে স্বৈরাচারিতা, অ্যাট্রোসিটি মানে হচ্ছে নির্মমতা, ফরগিভিং নেচার হলো মার্সিফুলনেস বা ক্ষমাসুলভ আচরণ। এই তিনটা কোনোভাবেই যাচ্ছে না, তাই আমরা নাম্বার সিটা অ্যাট্রোসিটিটা দিচ্ছি। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে অটোক্রেসিটা কেন যাচ্ছে না। আমাদের টেক্সটে খুব ক্লিয়ারলি সেটা উল্লেখ করা ছিল। তোমরা যখন পরীক্ষার হলে অ্যান্সার করবে অবশ্যই কিন্তু টেক্সটে যেটা ক্লিয়ারলি উল্লেখ করা আছে সেটার উপরে বেশি ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করবে। যেহেতু আমাদের টেক্সটে দেওয়া ছিল যে স্টপ জেনোসাইড যে প্রামাণ্যচিত্রটা বা ডকুমেন্টারিটা আছে সেটা পাকিস্তানি রুলারদের অ্যাট্রোসিটির বিপক্ষে বৈশ্বিক মতামত কালেক্ট করে, তাই আমরা কিন্তু নাম্বার সিটা এখানে কারেক্ট অ্যান্সার বলছি। তোমরা এতক্ষণ যারা যারা আমার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাসগুলোতেও তোমরা আমার সাথে উপস্থিত হবে বলেই আশা করছি। সবাই অনেক অনেক ভালো থাকবে, সবাইকে অনেক শুভকামনা। হোপ ইউ অল হ্যাভ এ গুড ডে।